সন্দেশখালীতে যে ক্ষতটা হয়েছে সে ক্ষতটা বড্ড গভীর, আর সেই ক্ষতয় কি প্রলেপ দেওয়া এত সহজ? কিন্তু সেই প্রলেপ দেওয়ার চেষ্টা, সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিভাবে? আপনারা জানেন বিধায়ক সুকুমার মাহাতো তিনি পৌঁছে যাচ্ছেন সন্দেশখালীর মানুষজনদের বাড়িতে বাড়িতে। অন্যদিকে বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলের নেতাকর্মীরাও ক্ষতি যা হওয়ার হয়েই গেছে, জমি ফিরে পাবো এই প্রশ্ন করছেন স্থানীয়রা। আর কি বলছেন তারা আপনাদেরকে শোনাই আগে। টাকা পয়সা লিতি বলতেছে, এখন জমি জায়গা সব লুট করে লেছে। হ্যাঁ, শেখ শাহজাহান আর হচ্ছে গিয়ে তোমার শিবু আর উত্তম, তা আমাদেরও লোভ না, আমাদের জমি জায়গা ফেরত দিয়ে দিয়ে। এখন আর বাড়ি বাড়ি দিয়ে জমি ফেরত দেওয়া বা একটা মানুষকে বলছে ঠিক, কিন্তু কতটা কী করবে সেটা কার্যকরী জানার ব্যাপার আছে। এখন এটা ভোটের তাগিদে অনেক কিছু ওনারা না, সেইভাবে আমাদের পাওয়ার আশা নেই। আর আমরা ওই চিন্তাটা এখন এই মুহূর্তে করতে পারছি না, কারণ ওনারা যে জমি ফেরত দেবেন এটাও আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের জমির টাকা দেবে বলেছে, আমরা টাকা নিয়ে এখন কি করব? ওরা তো লুট দেবে না, লুট করে তো সেইভাবে খেয়েই নিচ্ছে। আপনাদের টাকা কারা লুট করেছে? ওই তো টিএমসির নেতারা, ওই শাহজাহান, শিবু, উত্তম, এখন সামনেই তো আমাদের দেখাচ্ছে দেবো দেবো, কোনো দিনই দেবে না। তাহলে এইরকম বলে দেয় না? না। আসলে এই নিয়ে কথা বলি আমরা, আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, আমরা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন সন্দেশখালী তাদের বক্তব্য শোনাচ্ছিলাম। এবং দেখো, ভোট আসলে, ভোটের আগে আগে সাধারণত আমরা এই ধরনের ছবি দেখতে অভ্যস্ত, যেখানে আমরা দেখি যে তৃণমূলের নেতাকর্মীরা বা যে কোনো যে দলের নেতাকর্মীরা তারা বাড়ি বাড়ি যান এবং বিভিন্ন প্রতিশ্রুতি তারা দেন। সেরকমই একটা ছবি সন্দেশখালীর মানুষজন দেখতে পাচ্ছেন এবং তারা ভাবছেন যে এই যে সামনে ভোট আসছে, লোকসভা ভোট আসছে, তার আগেই সেই কারণেই হয়তো তাদের বাড়ি বাড়ি ওনারা আসছেন, নেতাকর্মীরা আসছেন। তারা তো মোটেই বিশ্বাস করতে পারছেন না এভাবে ড্যামেজ কন্ট্রোল সম্ভব। একেবারেই দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো যে প্রতিশ্রুতি কিন্তু আসে প্রত্যেক সময়। বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করছে যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা কিন্তু সন্দেশখালীর মানুষ আজকে সন্দেশখালীর ঘটনা হওয়ার পর প্রতিশ্রুতি পাচ্ছে এমন নয়। দীর্ঘদিন ধরে আমফান, ইয়াস চলে গেছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ শ্রীকল পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। সেই জায়গার ক্ষেত্রে আজকে সন্দেশখালী যখন হটস্পট জোন, যেখানে শেখ শাহজাহানের মতো বেতাজবাস্তা পলাতক, এবং তার মধ্যে দাঁড়িয়ে এই সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের ড্যামেজ কন্ট্রোল করা। কেন? যে বারবার বিরোধী শিবিররা যেভাবে যে পরিমাণে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, অর্থাৎ বিজেপি শিবির থেকে সিপিএম এর শিবির, আজকে আইএসএফ এসপি অফিস ঘেরাও, একাধিক বিরোধী যেসব দল, সেই বিরোধী দলগুলো যখন বারবার শাসক দলের কাছে জানতে চাইছে যে কি করে অবাধে লুটতরাজ চালালো শেখ শাহজাহান, উত্তম সত্তার এবং শিবু হাজরার মতো লোকেরা, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে যখন ড্যামেজ কন্ট্রোলের জন্য হঠাৎই এই সুকুমার মাহাতোর মতন বিধায়ক, অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক, তারা কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমেছে এবং সাধারণ মানুষের বাড়ি তারা কিন্তু পক্ষান্তরে স্বীকার করে নিয়েছে যে সাধারণ মানুষের কাছ থেকে শিবু হাজরা এবং উত্তম সত্তারা জমি কেড়েছে এবং যে জমিটা কারা হয়েছে সেটা কিন্তু অবৈধ। সেই জন্য আজকে উত্তম সর্দারের বিরুদ্ধে তো লিজের টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন সুকুমার মাহাতো। কি বলেছেন তিনি টিভি9 বাংলার ক্যামেরার সামনে, শুনুন। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল। তারপরে যখন বিক্ষোভ হলো, উত্তমকে মারধর করা হলো, তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি। তো আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং ইমিডিয়েট লিস্ট টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব তাদেরকে দলের পক্ষ থেকে। আমরা এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান, সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী দাস, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। তারা আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে, তাদের সমস্যা জানতে, সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেবে। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কে কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক। কি ক্ষতিপূরণ করবে? মায়ের হিত সম্মান ফিরিয়ে দিতে পারবে? রাতে পিঠে বানানোর নাম করে মাতৃত্বের প্রতি, নারীত্বের প্রতি যে চরম অসম্মান করেছেন, সেটা ফিরিয়ে দিতে পারবেন? এখনো তো ওদের মধ্যে কোনো লক্ষণ দেখছি না। ওদের একজন পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের মেম্বার, তিনি বলছেন মহিলাদের 5,000 7,000 টাকা দিয়ে সব কথা বলানো হয়েছে। আসলে যেমন ঝাড় তেমনই বাস। মুখ্যমন্ত্রী বলেছিলেন অবিবাহিত রেপ হলে 20,000,
আর বিবাহিত রেপ হলে 40,000। হ্যাঁ, ফিরিয়ে দিতে পারবেন 40,000 টাকার বিনিময়ে যদি তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর পরিবারের লোকেদের এই মানে এই সম্মান হানি হয়? তারা মনে করেন মায়ের সম্মানের দাম 20,000, 40,000? গরু ছাগলের দামের থেকে মায়ের সম্মানের দাম কম। কত টাকা শোধ করবে? কোনো লিমিট রেখেছে? হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে, চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেছো ভেড়ি বানিয়েছে আইনের কোনো রকম তোয়াক্কা না করেই। এর খেসরা দিতে পারবে তো শাসক? এর দিতে পারবে না। উপরন্তু কী হচ্ছে, যারা প্রতিবাদী হচ্ছেন, যারা মুখ খুলছেন, যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান, এই শিবু, তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে, তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে, চমকাচ্ছে। তবে এই ধমকে চমকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পড়েছে। আমি আবারও তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে, তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে, তাদের পতনের সময় হয়ে এসেছে। বিধায়ক যদি আজকে বলে থাকেন তাহলে সেই কথাগুলো আগে দলের মধ্যে বলেননি কেন? তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল, শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। এখানে যে কোনো জনপ্রতিনিধি বলে বা কোনো ভূস্তরের কর্মী বলুন, তার যদি কিছু বলার থাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে না বলে সেটা আমাদের দলের সামনে বলা উচিত, সঠিক ফোরামে বলা উচিত। এবং আমাদের দল যেখানে দৃষ্টান্ত স্থাপন করেছে বারংবার যে তারা জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, সেখানে দল জানলে দল সঠিক সময়ে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বা আভ্যন্তরীণ তদন্তের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা কথা বলবো সুপ্রিয় গুহর সঙ্গে। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর। সন্দেশখালী কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামছে তৃণমূল কংগ্রেস, কারণ কালকে ন্যাজাটে যাবেন 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। সন্দেশখালীর শেহরা বাজারে সভা করার কথা থাকলেও সেই কর্মসূচিতে বদল আনলো শাসক দল। কি কারণে বদলটা আনা হলো এবং এখন তাদের কি পরিকল্পনা এবং কালকের কি কর্মসূচি রয়েছে, সমস্ত বিষয়ে ডিটেল আপডেট সুপ্রিয় গুহ জানাবেন। সুপ্রিয়, দেখো, সন্দেশখালীতে আগামীকাল অর্থাৎ 18 তারিখ, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে এই সন্দেশখালী বিধানসভা এলাকাতে একটি জনসভা করা হবে, কিন্তু সেই সিদ্ধান্তের বেশ কিছু বদল আনা হয়েছে এবং যেটা ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হচ্ছে যে আগামীকাল যে সভার কথা বলা হয়েছিল সেটা সভা হবে না, সেখানে কর্মী সভা করা হবে এবং সেই কর্মী সভাতে পার্থ ভৌমিক, সুজিত বসুর মতো নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের উপস্থিতিও থাকবে এবং তাদের নিয়ে এই কর্মী সভার মধ্যে দিয়ে দুটো জিনিস হবে। একটা হচ্ছে আগামী 3রা মার্চ অর্থাৎ আগামী 3রা মার্চ রবিবার এই সন্দেশখালী বিধানসভা এলাকাতে একটি বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই জনসভার প্রস্তুতি হবে আগামীকালের এই কর্মী সভার মধ্যে দিয়ে এবং তার পাশাপাশি কিছু গ্রামের মানুষকেও আগামীকাল এই কর্মী সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে বা তারা উপস্থিত থাকবেন, তাদের কি সমস্যা, অভাব, অভিযোগ রয়েছে সেগুলোও কিন্তু শোনা হবে। তবে নজর থাকবে, কিন্তু প্রশ্নটা একটু অন্য জায়গায়। হঠাৎ করে কর্মসূচি কেনই বা ডাকা হয়েছিল, হঠাৎ করে কর্মসূচি কেনই বা পিছিয়ে দেওয়া হলো? এই 18 তারিখের কথা তো পার্থ ভৌমিক বলেছিলেন যে তারপর থেকে দেখবেন খেলা ঘুরে যাবে। তার মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা করেই, নির্দিষ্ট পলিটিক্যাল ছক কষেই এই কর্মসূচি ডাকা হয়েছিল। তাহলে সেই কর্মসূচি কেন পিছিয়ে দেওয়া হলো? তাহলে কি কোথাও গিয়ে কর্মসূচি ডাকার পরে, জনসভার ঘোষণা করার পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পরিস্থিতি খতিয়ে রেখেছেন, তাদের মনে হয়েছে যে এখন অনুকূল নয়? রাজা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব রাজার কাছে। রাজা, একটা রাজনৈতিক দল অনেক ভাবনা চিন্তা করে যে কোনো কর্মসূচি নেয়, এ তো আর পাড়ার ক্লাবের মিটিং নয়। সেই কর্মসূচি কেন নেওয়া হলো, কেন পিছিয়ে দেওয়া হলো? রাজনৈতিক মহল কিন্তু চর্চা শুরু করে দিয়েছে। না, এক হতে পারে তুমি যেমন বলছিলে যে নিয়মিত ফিডব্যাক আসছে, সেই ফিডব্যাক থেকে হয়তো তাদের মনে হয়েছে যে এখনই সেখানে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখাচ্ছেন, কিন্তু সেটা একমাত্রই যে কারণ এমন অনেকেই মনে করছেন না এমনটা। তার কারণ এই কথা বলছেন মাধ্যমিকের সময় তো রেড রোডে আমরা দেখেছিলাম ওখানে সভা হয়েছিল। হ্যাঁ, তার অবশ্য একটা পাল্টা যুক্তিও হয়, তার কারণ রেড রোডের জায়গাটা মাধ্যমিকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, কোনোভাবেই ওই পথে স্কুল নেই। যাই হোক, এনিওয়েজ সেটা একটা বিতর্ক, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা প্রবাদ আছে যে যেখানে এঞ্জেলস মানে দেবদূতেরাও যেতে ভয় পায়, সেখানে যে তাড়াহুড়ো করে যায় সে বোকা। এই প্রবাদ সবার জানা। এখন এই আপ্তবাক্যটা কি তৃণমূলকে কেউ শেষ একবার লগ্নে মনে করিয়ে দিল? হয় এটা, কিংবা পার্থবাবু যেদিন ঘোষণা করেছিলেন দেখবেন 18 তারিখ কেমন খেলা ঘুরে গেছে, সেটা ছিল একটা কোট আনকোট হঠকারী মন্তব্য। আসলে অনেক সময় চিঙ্গারি দেখে বা ফুলকি দেখে বোঝা যায় না যে সেখানে ছাইচাপা আগুন ধিকধিক করছে, যে কোনো সময় ফ্লেয়ার আপ করতে পারে। শাসকের কাছে ব্যাপারটা, এখানে শাসকের ওখানে যাওয়াই কারণেই চ্যালেঞ্জিং। তার কারণ শাসক যদি শুরু থেকেই অ্যাডমিট মোডে চলে যেত, হ্যাঁ অন্যায় হয়েছে, আমরা দেখছি, প্রাণপাত করে সন্দেশখালীর মানুষের পাশে আছি, সেটা যদি করতো একরকম বার্তা যেত। শাসক বারে বারেই চ্যালেঞ্জিং সুর দিয়েছে,
মহিলারা যারা বলছেন তারা আসল জায়গায় কেন অভিযোগ করছেন না, এই এত এক্সকিউজ দিয়ে ফেলেছেন। তার ফলে সেখানকার আরে সভায় আসবেন কারা? দিল্লির লোক তো আসবেন না, বা অন্য রাজ্যের লোক তো আসবেন না, কালীঘাটের লোকও যাবেন না, সবাই তো যাবেন সন্দেশখালীর মানুষ। তাদের অভিযোগগুলোর প্রতি ফেথ রেখে যদি প্রথমেই শাসক বলে দিত যে কানমুলচি অন্যায় হয়ে গেছে, তাহলে আজকে অন্যরকম হতো। বেশ, নজর থাকবে আমাদের যে 3 তারিখের জনসভায় রাজা যে কথা বলছিল, যাবেন কারা? দিল্লির লোক তো যাবেন না, কালীঘাটের লোক তো যাবেন না, সন্দেশখালীর লোক 3 তারিখে যান কিনা, নজর থাকবে আমাদের।